অনেক আরব দেশ মনে করে আমার প্রধান শত্রু ইসরায়েল নয়, আমার প্রধান শত্রু ইরান। সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো আরব দেশ ইরানের এই দুঃসময় তার পাশে দাঁড়াচ্ছে না। কেন এই মুহূর্তে ইরান আক্রান্ত হলো? এই মুহূর্তে নয়, কিন্তু ইরান গত 10 বছর ধরে কিন্তু নানাভাবে ইসরায়েলের হাতে আক্রান্ত হচ্ছে। এই নিয়ে পরপর 3 বার সরাসরি আক্রমণ ঘটেছে ইরানের ভেতরে ইসরায়েলের হাতে, এবং ইসরায়েল নানাভাবে 10 বছর ধরে, তার আগে থেকেও নাশকতামূলক কাজ করছে। তারা মূলত টার্গেট করে ইরানের সায়েন্টিস্টদের, তারা হত্যা করে, তারা ইরানের সামরিক নেতৃবৃন্দ অসংখ্যবার তারা করেছে, একের পর এক করেছে। এবং যুক্তরাষ্ট্র, আমরা জানি কাসেম সুলেমানিকে এই ট্রাম্প সাহেবই তার প্রথম টার্মে হত্যার নির্দেশ দিয়েছিলেন, হত্যাও ঘটেছে। ফলে এটা প্রথমবার নয়। কিন্তু এখন কেন, এই মুহূর্তে কেন এই বড় আকারে এত লার্জ স্কেলে কখনো ইরানকে আক্রমণ করা হয়নি? এবারের আক্রমণ লক্ষ্য কিন্তু ঘোষিত ব্যবস্থা অনুসারে এবারের আক্রমণটা মূলত ইরানের পারমাণবিক স্থাপনার উপরে। আপনারা জানেন ইরানের পারমাণবিক স্থাপনা সারা দেশ জুড়ে, এক জায়গায় নয়, এবং খুব গভীরে, পাহাড়ের গভীরে বা অন্তরিক্ষে এই স্থাপনাগুলি আছে, এবং তা টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। বলা হচ্ছে কোন স্থাপনা আংশিক হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা, এবং বিপুল সংখ্যক মানুষ, প্রায় 400 লোক মারা গেছে। ইসরায়েলের পক্ষান্তরে মারা গেছে বোধ করি 21 জন, হতাহত হয়েছে 200 জনের মতো। ফলে কোনো কম্প্যারিজন হয় না ইরানের ক্ষয়ক্ষতির সাথে ইসরায়েলের ক্ষয়ক্ষতি। এই মুহূর্তে করা 3টি বা 4টি মূল কারণ আছে। প্রধান কারণ, ফর্মাল কারণ হচ্ছে এই যে বিবি নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে ইরান তার পারমাণবিক অস্ত্র উৎপাদনের প্রায় কাছে পৌঁছে এসেছে। খুব শিগগিরই, আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাসের মধ্যে ইরান হয়তোবা পারমাণবিক গ্রেড ইউরেনিয়াম এনরিচ করতে পারবে। পারমাণবিক গ্রেড, মাথায় রাখতে হবে যে লো গ্রেডটা করা হয় পিসফুল পারপাসের জন্য, পারমাণবিক গ্রেড করা হয় পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য। নেতানিয়াহুর বক্তব্য, ইরান খুব কাছে চলে এসছে। পক্ষান্তর আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের জানিয়েছে যে ইরান মোটেই কাছে নেই, এবং ইরানের সঙ্গে একটি চুক্তি করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প খুব তৎপর। 5 বার তারা এক কথা বলেছে। এই রোববার, আজকে রোববার কথা ছিল ওমানে 6ষ্ঠবারের মতো তারা মিলিত হবেন এবং একটা ফ্রেমওয়ার্ক তারা ঘোষণা করবেন। নেতানিয়াহু ভয় পাচ্ছিলেন যে ইসরায়েলকে পাশ কাটিয়ে ট্রাম্প সাহেব তার নিজস্ব রাজনৈতিক এবং কূটনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে হয়তো ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করে ফেলতে পারে, যা তার জন্য পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি একটা সেটব্যাক হবে। তা ঠেকানোর একটা উপায় হচ্ছে এই মুহূর্তে ইরানকে আক্রমণ করা এবং আলোচনাটা ভেস্তে দেওয়া। তাই এক্স্যাক্টলি তার হয়েছে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ইরান এই মুহূর্তে সবচেয়ে নাজুক অবস্থায় আছে। ইরানের ইতিহাসে ইরাক যুদ্ধের পরে এত দুর্বল কখন ইরাক ছিল না। ইরান কার্যত এখন একা। আমরা কি বলতাম আগে, ইরানের অনেক প্রক্সি হেল্পার্স আছে, হেজবুল্লাহ লেবাননে, হামাস গাজাতে বা প্যালেস্টাইনে, সিরিয়া বাড়ির পাশে। এরা পাওয়ারফুল এলিমেন্ট যারা ইরানকে নানাভাবে সাহায্য করতে পারে মূলত ইসরায়েলকে আক্রমণ করার ক্ষেত্রে। প্রায় সব শক্তি এখন নিঃশেষিত। আসাদ ক্ষমতায় নেই, হেজবুল্লাহ লিডারশিপ কমপ্লিটলি এলিমিনেটেড, হামাস এখন তার শেষ নিঃশ্বাস নেওয়ার পর্যায়ে এসে পৌঁছেছে। ফলে এটা একটা দিক। প্লাস ইরানের ভেতরে টার্ময়েল, ইরানের ইকোনমি খুব খারাপ অবস্থা, অলমোস্ট 25% তার ইনফ্লেশন, 22% ইয়াংদের মধ্যে আনএমপ্লয়মেন্ট, তার রিয়ালের তার অর্থের মূল্যমান 50% কমে এসছে, এবং দেশের ভেতরে ক্রমশ বিক্ষোভ দানা বাঁধছে। আপনারা জানেন গত বছরে, শুধু গত বছর না, গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি আমরা যে ইরানের থিওক্রেসি মানে ধর্মভিত্তিক যে প্রশাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে ইরানে রাজনৈতিক বিক্ষোভ চলছে। ফলে এই সমস্ত ফ্যাক্টর নিয়ে কিন্তু ইরান খুব একটা নাজুক অবস্থায় আছে। ঠিক এই সময় আক্রমণ করা হলো, এবং ইরান এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা জানতাম কিন্তু এখন স্পষ্ট করে বলা হচ্ছে যে একটা বড় লক্ষ্য হচ্ছে ইরানকে ডিসলজ করা, ইরানের বর্তমান রেজিমকে রিপ্লেস করা। আজকে ফক্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, আপনার কি এটা লক্ষ্য? তিনি বলছেন যে
ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, ফলে এই উদ্দেশ্যটা আমরা টেবিল থেকে সরিয়ে দিচ্ছি না আমরা। এটা আমাদের একটা উদ্দেশ্য বটে, আমরা ইরানের বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব তাকে রিপ্লেস করতে চাই। আমেরিকারও কিন্তু আজকে নয়, আমেরিকা অনেক আগে থেকেই ইরানের এই বৈপ্লবিক ইসলামিক নেতৃত্বকে রিপ্লেস করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে। ফলে আর ফাইনাল ফ্যাক্টর হচ্ছে নেতানিয়াহুর নিজের ভাগ্য। আপনারা জানেন নেতানিয়াহু খুব একটা দুর্বল, একটা জটিল কোয়ালিশন নিয়ে এই মুহূর্তে তার শাসন চালাচ্ছে। তার দলের ভেতরে এমন সব, তার কোয়ালিশন এমন সব দল আছে যারা একে অপরের সঙ্গে একমত নয় নানা বিষয়ে। এই যুদ্ধটা, বিশেষ করে হামাসের বিরুদ্ধে যুদ্ধটা এবং এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধটাকে নেতানিয়াহুর সরকারকে শক্ত করেছে। তারা সবাই ইউনাইটেড এগেইনস্ট ওয়ান কমন এনিমি। যারা আমার বিরুদ্ধে, যারা আমার শত্রু, তাদের বিরুদ্ধে আমরা এক। এই যুক্তিতে নেতানিয়াহুর কোয়ালিশনটা লিটারালি আঠার মতো লেগে আছে। সামান্য ধাক্কা পড়লে কিন্তু এই কোয়ালিশনে ভেঙে পড়বে। কিন্তু আগামীকাল যুদ্ধ বন্ধ হয় হামাসের বিরুদ্ধে মনে করা যাক বা ইরানের বিরুদ্ধে, এই কোয়ালিশন ভেঙে পড়বে এবং ভেঙে পড়া মাত্রই কিন্তু নেতানিয়াহু অ্যাটলিস্ট দুটো মামলায় তিনি কাঠগড়া দাঁড়াবেন। এটা প্রিভেন্ট করার একটা উপায় হচ্ছে এই যুদ্ধটা কন্টিনিউ করা, এবং তিনি তাই করছেন। শেষ কথা বলি আমি, এই যুদ্ধে আমেরিকার ভূমিকা আপনি একটু বলেছেন, আপনাকে ভালো করে বলি আমি যে ইসরায়েল এমন কিছু করবে না যা কিনা আমেরিকার স্বার্থ বিরুদ্ধ অথবা আমেরিকার সমর্থন নেই। আমরা বলি ইংরেজিতে জয়েন ইন দ্য হিপস। তারা রসুনের কোয়ার মতো, তারা সবাই একসাথে লেগে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরা একে অপরকে কমপ্লিমেন্ট করে। মাথা রাখবেন যে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কটা স্ট্র্যাটেজিক, তার মানে দীর্ঘসূত্রী। সরকার যায় সরকার আসে, তাতে কিন্তু এই দুই দেশের সম্পর্কের কোন রকমের ব্যত্যয় ঘটে না, কোন রকমের পরিবর্তন ঘটে না, কারণ এরা একে অপরের স্বার্থকে ডিফেন্ড করে। যেমন এইবার যে যুদ্ধটা হলো, ট্রাম্প সাহেব বলেছেন যে আমরা এর সঙ্গে যুক্ত নেই, রুবিও বলেছেন আমাদের ফরেন সেক্রেটারি আমরা কিছু করিনি। করেছেন কিভাবে করেছেন? অলরেডি এখানে কিন্তু ইসরায়েলের পাশে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন আছে এবং আরো একটি যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। বাইডেন সাহেব ক্ষমতা ত্যাগ করার আগে $9 বিলিয়ন অস্ত্র ও অর্থ সাহায্য মঞ্জুর করে গেছেন, যে টাকাটা ট্রাম্প সাহেবের সময় পাঠানো হয়েছে, মঞ্জুর হয়েছে বাইডেনের সময়, ট্রাম্প সাহেবের পাঠানো শুরু হয়েছে। তার মানে মাথা রাখবেন যে অস্ত্র ব্যবহার করে ইসরায়েল, তার অধিকাংশ অস্ত্র আমেরিকা থেকে আসে। যে মিউনিশনস মানে যেই বারুদ তার ব্যবহার করে, সেই বারুদ আসে আমেরিকা থেকে। এই যে বিখ্যাত আমরা বলি আয়রন ডোম, ইসরায়েলের বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম, তার বড় টেকনোলজিটা এসছে মার্কিন আমেরিকা থেকে, এবং বিশেষ করে এর ব্যাটারিটা, এর যে ইলেকট্রিক পাওয়ারটা আমেরিকা থেকে আসে। ফলে আমেরিকা ওতপ্রোতভাবে জড়িত ইসরায়েলের ডিফেন্সে। এবং লক্ষ্য করে দেখবেন ট্রাম্প সাহেব কি বলেছেন, তিনি বলেছেন যে এই আক্রমণ হওয়ার পরে, আগে এবং পরে কথা বলেছেন নেতানিয়াহুর সাথে, এবং তিনি বলেছেন এক্সেলেন্ট। যুদ্ধের ফলাফল দেখে তিনি বলেছেন এক্সেলেন্ট, এবং তারপর হুমকি দিয়ে বলেছেন ইরানকে, যদি চুক্তি না করো তাহলে তুমি এমন আঘাত পাবে তোমার আর চিহ্ন থাকবে না। আমি তার বাংলাটা করে বলছি আমি। তার মানে এই যুদ্ধটা মূলত একসাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের। অন্যদিকে ইরানের পক্ষে কার্যকর কেউ নেই, হামাস নেই, হিজবুল্লাহ নেই, হুতি কোন একটা কার্যকর ফোর্স না, এটা একটা মিলিশিয়া যারা মাঝে মধ্যে পটকা ছোড়ে, কিন্তু এরা কোনো এফেক্টিভ কোনো রোল প্লে করে না। কোন বড় দেশ, বড় রাষ্ট্র, বড় শক্তিধর, এমনকি তার নেইবাররা কেউই তার পক্ষে কোন রকমের কথা উচ্চারণ করেনি। চীন, রাশিয়া, চীনের সঙ্গে তার ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক আছে। একমাত্র দেশ যে দেশ ইরানের কাছ থেকে গ্যাস কিনছে বিপুল পরিমাণে, সেটা হচ্ছে চীন। যে কারণে হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না। হরমুজ প্রণালী বন্ধ করলে বড় একটা তাস আছে ইরানের হাতে, কিন্তু বন্ধ করতে পারবে না। বন্ধ করলে তার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। নাজুক অর্থনীতি, এই অবস্থায় তারা এই হরমুজ প্রণালী কখনই বন্ধ করবে না। কেমন? আর রাশিয়া মুখে বলেছে বটে, আমরা কন্ডেম করি, কিন্তু রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ইরান ব্যবহার করে, এবং সেই সিস্টেমটাই প্রথমে নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল, এফেক্টিভ নয়। ফলে এই বন্ধুত্ব পেয়ে লাভ কি আমার, যে বন্ধুত্ব আমার কোনো কাজে আসে না। একটি আরব দেশও কিন্তু কুটুটা তুলে ধরেনি। প্রতিবেশী যে গ্যাস, সবচেয়ে বড় বৃহত্তম গ্যাস ফিল্ড সার্স ইরানের দক্ষিণে, সে গ্যাস ফিল্ড আক্রান্ত হয়েছে, ঠিক পাশে কাতারও কিন্তু কিছু বলেনি।
সৌদি আরব কিছু বলেনি, কারণ এদের মধ্যে পুরনো রাইভালরি। ইরান হচ্ছে শিয়া, আপনারা জানেন, এবং এদের সঙ্গে হাজার বছরের লড়াই আরবদের। এই লড়াইটা এখনো অব্যাহত আছে। অনেক আরব দেশ মনে করে আমার প্রধান শত্রু ইসরায়েল নয়, আমার প্রধান শত্রু ইরান। সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো আরব দেশ ইরানের এই দুঃসময় তার পাশে দাঁড়াচ্ছে না। বলে এই একটা লোনলি ফাইট করছে ইরান, এবং এই ফাইটটা আনফর্চুনেটলি আমার বিবেচনায় তার জন্য জয়সূচক কোনো সংবাদ বয়ে আনবে না। আমি এখানে শেষ করি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট দ্য আপনার পাকিস্তান যে বলছে যে তাদের পাশে থাকবে, ইজ দ্যার এনি সিগনিফিকেন্ট অফ ইট? পাকিস্তান বলবে, বাংলাদেশ বলবে, লাওস বলবে, XYZ বলবে, এটা কোনো দিস মেক্স নো ডিফারেন্স। আপনারা পত্রিকায় আপনারা ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, পাকিস্তানি নাকি 3টি আণবিক অস্ত্র পাঠিয়ে দিয়েছে ইসরায়েলকে। এসব বিশ্বাস করবেন না। পাকিস্তানের কোনো ক্ষমতা নেই, পাকিস্তানের কোনো ক্ষমতা নেই ইসরায়েল / আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে ইরানকে সাহায্য করবে। এরা ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, এরা নির্ভরশীল দেশ। অর্থের কারণে, সামরিক কারণে, ডিপ্লোম্যাটিক কারণে তারা কোনো ভূমিকা নেবে না যা কিনা ইরানকে এফেক্টিভলি হেল্প করবে। ফাইনালি বলি আপনাকে, ইরানের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ অবস্থা বিরাজ করছে বিটুইন পাকিস্তান এন্ড ইরান। তাদের যে বেলুচি অংশ আছে, কমন এরিয়া আছে, বালুচিরা বিদ্রোহ করছে। আপনারা জানেন বালুচিস্তানে বিদ্রোহ চলছে নতুন দেশ গড়বার জন্য, এবং সেই বিদ্রোহ শুধু ভারতই হাত মেলাচ্ছে না, ইরানের বালুচিরাও কিন্তু সেই বিদ্রোহের সঙ্গে যুক্ত আছে। ফলে ইরান, পাকিস্তান কিছুই করবে না যা ইরানকে হেল্প করবে। তারা এও জানে যে এর ফলে অখুশি হবে কে, শুধু ইসরায়েল নয়, অখুশি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। থ্যাংকস।